সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, এবছর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, তো প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় করতে হবে। 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে অধ্যায় রয়েছে সেই সমস্ত অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। তো প্রথমে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। ঠিক আছে, এগুলো পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 4টি তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। 4 দুগুণে 8 নম্বর, এগুলো হচ্ছে পাটিগণিত থেকে 2টি এবং বীজগণিত থেকে 2টি, এরকম দেওয়া থাকবে। এরপর থাকবে তোমাদের সম্পাদ্য আর পায়চিত্র। ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর, 4 নম্বর করে প্রশ্ন, 4 নম্বর করে এই সমস্ত প্রশ্নের মান দেওয়া থাকবে। ঠিক আছে, 2টি সম্পাদক থাকবে, যে কোনো একটি করতে হবে এবং তোমাদের এখানে 2টি পাইচিত্র দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটি করতে হবে। ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর। এরপর উৎপাদক বিশ্লেষণ করতে হবে তোমাদের 2টি, 3 নম্বর মানে 3 দুগুণে 6 নম্বর, ঘন এবং বর্গ এগুলো থেকে দেওয়া থাকবে। তো এরকম করে কিন্তু তোমাদের টোটাল 30 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া থাকবে, সেখানে সময় থাকবে 1 ঘন্টা। ওকে, চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে কী রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর। তো এখানে প্রথমে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দেখে 2টি মূলধন সংখ্যা লেখো যারা 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট। এখানে লিখবে 2টি মূলধন সংখ্যা 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট 2টি মূলধন সংখ্যা হলো 7-এর 5 আর হচ্ছে 5-এর 2। এরপরে 1-এর 3 ও 2-এর 3-এর মধ্যে একটি মূলধন সংখ্যা লেখো, এখানে উত্তর লিখবে 5-এর 12। ঠিক আছে, এখানে বলা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান সর্বদা ধনাত্মক, ঋণাত্মক না জিরো। তো এক্স আর ওয়াই যদি পরস্পর সমান না হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, অর্থাৎ প্লাস হবে। ঠিক আছে, এটা তোমরা যাচাই করেও দেখতে পারো। এক্স আর ওয়াই যদি সমান না হয়, অর্থাৎ এক্সটাকে যদি আমরা ধরো 3 ধরি আর ওয়াইটাকে যদি আমরা 2 ধরি, 2 আর 3 পরস্পর সমান নয়, এর মাথায় যদি আমরা হোল স্কোয়ারটা দিই তাহলে কি হবে, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, 1 হবে। 1-এর মাথায় স্কোয়ার সমান কত হয়, 1 হয়। তো 1 ধনাত্মক সংখ্যা। আবার যদি আমরা এদিকে যদি আমরা প্রথমে 2 নিলাম, ঠিক আছে, এক্স মাইনাস আর ওয়াইটাকে যদি 3 ধরি, সেক্ষেত্রেও আমাদের কী হবে উত্তর, সেক্ষেত্রে আমাদের বিয়োগফল কত হচ্ছে, 2 থেকে 3 বাদ দিলে 1 হবে। তো মাইনাস, যেহেতু 3 বড় সেহেতু -1 হবে। -1-এর হোল স্কোয়ার মানে কত হবে, +1 হবে। ঠিক আছে, -1 আছে প্লাস, তো +1। তো সব ক্ষেত্রে কিন্তু প্লাস, অর্থাৎ ধনাত্মক হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের উত্তরটা আসবে ধনাত্মক। পরের প্রশ্ন, 2xকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করো। 2টি বর্গের অন্তররূপ, অন্তর বলতে মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম আকারে লিখতে হবে 2xটাকে। ঠিক আছে, তো 2xটাকে আমরা কি করব, আমরা একটা সূত্র জানি এ বি। ঠিক আছে, 2টাকে যদি এ ধরি আর এক্সটাকে যদি বি ধরি, ঠিক আছে, তো এ বি এর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি এর সূত্র। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা 2xটাকে লিখবো। ঠিক আছে, তো কীভাবে লিখবো, 2টাকে যদি এ ধরি আর এক্সটাকে বি ধরি, তাহলে এক্স প্লাস 2 বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এরকম করে আমরা এটাকে লিখলাম এ বি এর সূত্র অনুসারে। এরপর দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 1728 দেওয়া আছে, এর মাথায় দেওয়া আছে 1-এর 3, এর সরলতম মান হলো। তো 1728-এর মাথায় 1-এর 3 মানে কি, এটাকে 3 ভাগের 1 ভাগ যেটা, সেটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, 1728-এর 3 ভাগের 1 ভাগ। তো সেটাকে আমাদের কিভাবে বের করব, আমাদের এখানে উত্তরটা আসবে 12। ঠিক আছে, 12কে আমরা 3 বার যদি গুণ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উত্তর পাবো এই 1728। এটা তোমরা কী করবে, প্রথমে গুণ করে করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, যেমন যদি আমরা প্রথমে 10 ধরি, তো 10কে যদি আমরা 3 বার গুণ করি, তো 10কে 100 হবে। 100কে আবার 10 দিয়ে যদি গুণ করি কত হবে, 1000 হবে। তো 1000 এখানে কত আছে, 1728 আছে। তো এর থেকেও বেশি হবে। তারপর আমাদের দেখতে হবে 11কে 3 বার গুণ করে দেখতে হবে, তারপর 12কে 3 বার গুণ করে দেখতে হবে, এভাবে গুণ করে করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 12। ঠিক আছে, পরের প্রশ্ন 1-এর 6 নম্বর দাগে, 35 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের পার্থক্য হবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 37 ডিগ্রি না 53 ডিগ্রি। তো 37 ডিগ্রি কোণের পূরক কোণ আর হচ্ছে সম্পূরক কোণের পার্থক্য। পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে হচ্ছে দুটি সন্নিহিত কোণের মান 90 ডিগ্রি আর সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি সন্নিহিত কোণের মান 180 ডিগ্রি।
তাহলে 37 ডিগ্রি কোণের পূরক কোণ মানে কত? 37 ডিগ্রি কোণের পূরক কোণ মানে হচ্ছে 90 থেকে আমরা 37 বিয়োগ করতে হবে, ঠিক আছে। বিয়োগফল কত হবে? 7 আর 3 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর 5 9, তো 53 হচ্ছে। আর 37 ডিগ্রি কোণের সম্পূরক কোণ মানে 180 থেকে 37 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কী হবে? 7 আর 10, 3 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর 8, ঠিক আছে। আর বাঁদিকে আমাদের 1 আছে, ঠিক আছে, একটা বসে যাবে। এবার এই 143 থেকে আমাদের এই 53 বিয়োগ করতে হবে, যেহেতু বলা হয়েছে সম্পূরক কোণ আর এই পূরক কোণের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। তো 143 থেকে যদি আমরা এই 53টাকে বিয়োগ করি, বিয়োগফল কত হবে? এখানে 3 3 মিলে গিয়ে 0, আর ওপরে 4 আছে মানে 14 ধরতে হবে। তো 14 থেকে 5 বাদ দিলে কত থাকে? 9 থাকে, ঠিক আছে। হাতে 1 থাকে, 1 থেকে মিলে গিয়ে 52, কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং আমাদের এখানে উত্তর হবে অপশান 1 অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর দাগে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা সত্য না মিথ্যা? তো রম্বসের যে কর্ণ সেটা তারা কিন্তু পরস্পরকে কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরকম যে এই যে কর্ণ, ঠিক আছে, এই কর্ণ দুটি এরা কী করে? পরস্পরকে সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান হয়ে যায় এবং এই বাহু আর এই বাহু সমান হয়ে যায়, এবং এদের মাঝের যে কোণগুলো, এই কোণগুলো সব কিন্তু 90 ডিগ্রি হয়। এটা রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ এটা আমাদের হবে সত্য, ঠিক আছে। এরপর 8 নম্বর দাগে 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তো 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণ মানে হচ্ছে কত? দুটি সন্নিহিত কোণের মান 90 ডিগ্রি। তো 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে 90 থেকে 35 বিয়োগ করতে হবে। বিয়োগফল কত হবে? 5 আর 5 10, হাতে 1, 4 আর 5 9, অর্থাৎ 55 ডিগ্রি হবে আমাদের উত্তর। তো লিখবি 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, ওকে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর। 2 এর 1 নম্বর দাগে বলা হচ্ছে, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া যেখানে 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। বাগানটির মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, ওকে। তো এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে একটি বাগান রয়েছে, বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 30 মিটার এই পর্যন্ত, আর প্রস্থ হচ্ছে 20 মিটার দেওয়া আছে। এই যে এটার প্রস্থ, এটা হচ্ছে 20 মিটার প্রস্থ, ঠিক আছে। এরপর বলা হয়েছে কি, বাগানের প্রস্থের সমান্তরালে 4 মিটার একটা রাস্তা আছে, ঠিক আছে, বাগানের মাঝ বরাবর। এই যে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা রাস্তা, এবং এই রাস্তাটা কতটা চওড়া? রাস্তাটা হচ্ছে আমাদের 4 মিটার চওড়া। এটা হচ্ছে 4 মিটার চওড়া একটা রাস্তা। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? এই যে রাস্তা, এই রাস্তাটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এই পুরো বাগানটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করে দেখাতে হবে। আমরা কী করবো? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য নির্ণয় করব। পুরো বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এখানে 4 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে 4 মিটার আমাদের বাদ দিতে হবে। তো 30 থেকে 4 বাদ দিচ্ছি, 26 মিটার হয়ে গেল। তো 26 মিটার হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আর বাগানের প্রস্থ হচ্ছে 20 মিটার, ঠিক আছে, প্রস্থটা 20 মিটারই আছে। এবার আমরা কী করব? অতএব বাগানটির ক্ষেত্রফল, এই যে রাস্তা বাদ দিয়ে, রাস্তার প্রস্থ আমরা বাদ দিয়ে নিয়েছি, তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 26 গুণ 20 হবে, ঠিক আছে। 26কে 20 দিয়ে গুণগুলো কত হয়? 520 হয়। 26 দুগুণে কত হয়? 52 হয়। 26 দুগুণে 52, তার পাশে একটা শূন্য বসবে, অর্থাৎ 520 বর্গমিটার হবে, ঠিক আছে। অর্থাৎ বাগানটির যে ক্ষেত্রফল, এটা হবে আমাদের 520 বর্গ মিটার, ঠিক আছে, রাস্তা বাদে। পরের প্রশ্ন হচ্ছে 2 এর 2 নম্বর, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া দুটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? দেখো এখানে কি বলা হয়েছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার একটি বাগান আছে, বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50 মিটার, ঠিক আছে, এবং প্রস্থটা কত? 30 মিটার। এই যে প্রস্থ, এটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে, 30 মিটার প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এবার বলা হয়েছে রাস্তার বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া দুটি রাস্তা আছে। দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে যেটা চওড়া হচ্ছে 4 মিটার, প্রস্থ বরাবর এটাও একটা রাস্তা আছে যেটা চওড়া হচ্ছে 4 মিটার, ঠিক আছে। এবং বলা হয়েছে কি, রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? শুধুমাত্র এই যে দুটি রাস্তা আছে, এই রাস্তা দুটির ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করবো? দেখো, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য বরাবর এই যে রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত? রাস্তাটার দৈর্ঘ্য কত? 50 মিটার, আর প্রস্থ হচ্ছে 4 মিটার। 50 গুণ 4 সমান 200 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর। আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? প্রস্থ হচ্ছে কত? এই যে রাস্তার প্রস্থ মানে রাস্তার, এই যে রাস্তার দৈর্ঘ্যটা কত হবে? 30 মিটার, যেহেতু বাগানের প্রস্থ 30 মিটার, আর প্রস্থ হচ্ছে 4 মিটার, ঠিক আছে, রাস্তার। তাহলে 30 গুণ 4 সমান 3 4 12, অর্থাৎ 120 বর্গমিটার, ঠিক আছে। এবার কি লিখবো? রাস্তার মোট ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 200 বর্গমিটার, আর হচ্ছে 120 বর্গমিটার। 200 আর 120,
বর্গমিটার। এবার দেখো এখানে আমরা -4 × 4 বাদ দিচ্ছি কেন, এই যে এখানে এই যে অংশটুকু, ঠিক আছে, এই যে এই অংশটুকু কিন্তু আমরা যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করলাম সেক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটুকু ধরেছি, ঠিক আছে, এর ক্ষেত্রফল বেরিয়েছে। আবার যখন প্রস্থ বরাবর এটার আমরা ক্ষেত্রফল বের করেছি এই রাস্তাটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অংশটুকু নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা আমাদের দুবার কিন্তু আমরা যে যখন ক্ষেত্রফল বের করেছি দুবার কিন্তু আমাদের ধরা পড়েছে, দুবার কিন্তু নিয়েছি। সুতরাং কী করতে হবে, একবার বাদ দিতে হবে। তো একবার বাদ মানে এটা 4 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে 4 মিটার, তো 4 × 4 = 16 মিটার এখানে বাদ যাবে, ঠিক আছে। তো এখানে 200 আর 120 হচ্ছে 320 থেকে 4 × 4 = 16 মিটার বাদ দিচ্ছি। তো 320 থেকে 16 বাদ দিলে 304 বর্গমিটার থাকে, ঠিক আছে। তো অতএব আমরা উত্তর লিখব, অতএব রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 304 বর্গমিটার, যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। রাস্তার মোট ক্ষেত্রফল 304 বর্গমিটার। পরের প্রশ্ন দেখো 2-এর 3 নম্বর দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। এখানে দেখো কি বলা হয়েছে, এরকম একটি পার্ক আছে, ঠিক আছে, বর্গাকার একটি পার্ক আছে। এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, এই সবুজ অংশটা হচ্ছে একটি পার্ক, ঠিক আছে। অজন্তা হাউসিং কমপ্লেক্সের মধ্যে এটা একটি পার্ক রয়েছে। এবারে বলা হয়েছে কি এই পার্কের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই যে পার্কের চারপাশে এটা হচ্ছে 3 মিটার চওড়া, এটা রাস্তা, ঠিক আছে, চারপাশে রাস্তা রয়েছে। এটা এই যে গেরুয়া রং যেটা দেখতে পাচ্ছ কমলা কালার, এটা হচ্ছে একটি রাস্তা, ঠিক আছে। এটা চারিদিকে কিন্তু রাস্তা রয়েছে এবং এর সব দিকেই যে চওড়াটা হচ্ছে 3 মিটার করে চওড়া। এবার এখানে বলা হয়েছে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 বর্গ, অর্থাৎ সমস্ত রাস্তা সমেত, এই যে এর বাইরের যে পরিসীমা, এই যে এই সমস্ত অংশটা, ঠিক আছে, রাস্তা সমেত এটার পরিসীমা দেওয়া আছে 484 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে হবে। রাস্তার ক্ষেত্রফল, শুধুমাত্র এই যে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কীভাবে করব, রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা যেটা আমাদের দেওয়া আছে 484 মিটার, যেহেতু এটা বর্গাকার সেহেতু আমরা কী করব, রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 484কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত হয়, 121 হয়। 484কে 4 দিয়ে ভাগ করে তোমরা দেখতে পারো, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 4 একে প্রথমে 1 দিয়ে যাবে, 4 একে 4, ঠিক আছে, তারপরে 8 নামবে, তারপর 4 দুগুণে 8 হবে, ঠিক আছে, আবার 4 নামবে, 4 একে 4, অর্থাৎ 121 হবে, ঠিক আছে। 121 মিটার হচ্ছে বাগানটার এই যে রাস্তা সহ এর যে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। চারদিকেই 101, এটাও 121 হবে, এদিকেও হবে 121, চারদিকেই 121 হবে, এদিকেও 121 হবে, ঠিক আছে। এবার কি করবো, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, এই সমস্ত অংশটার ক্ষেত্রফল হচ্ছে কত, 121-এর স্কোয়ার হবে, দৈর্ঘ্য হবে, ঠিক আছে। 121কে 121 দিয়ে গুণ করলে আমাদের হবে 14,641 বর্গমিটার, ঠিক আছে। এবার দেখো রাস্তাটি 3 মিটার চওড়া আছে, ঠিক আছে। তো রাস্তাটি যেহেতু 3 মিটার চওড়া, তার রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121 মিটার, ঠিক আছে, 121 মিটার। তাহলে এদিকে 3 মিটার বাদ যাবে, এদিকে 3 মিটার বাদ যাবে, রাস্তা বাদ দিয়ে শুধুমাত্র বাগানের যে বাহুর দৈর্ঘ্য সেটা এই অংশটা হবে, অর্থাৎ দুদিকে 6 মিটার বাদ যাবে। তো 121 থেকে 3 + 3 = 6 মিটার বাদ দিচ্ছি, 115 মিটার হয়ে গেল, ঠিক আছে। শুধুমাত্র যে বাগানের যে দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত, 115 মিটার, ঠিক আছে। এবার কি করব, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, তো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল নির্ণয় করবো। 115-এর মাথায় স্কোয়ার হবে, 115 × 115 = 13,225 মিটার। তাহলে এবার দেখো আমরা শুধুমাত্র এই যে বাগানের যে ক্ষেত্রফল, ঠিক আছে, সবুজ অংশটা, সেটার ক্ষেত্রফল পেয়েছি কত, 13,225 বর্গমিটার। আর এই সমস্ত অংশটার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, এই যে এখানে 1 মিনিট, এই যে 14,000, ঠিক আছে, 14,641 বর্গমিটার পেয়েছি, ঠিক আছে, রাস্তা সহ। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা এই গেরুয়া রঙের যে রাস্তা তার পরিমাণটা কিন্তু পেয়ে যাবো, পরিমাপটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে, আমরা বাদ দেবো এখানে 14,641 থেকে 13,225, বিয়োগফল আমাদের হবে 1,416, ঠিক আছে। তো রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেলাম, 1,416 বর্গমিটার, ওকে। চলো পরের প্রশ্ন দেখবো। নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি এখানে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন, x/y + y/2 y/x = 2 হলে x² / y² - y² y² = কত। এটা আমরা কীভাবে করবো, x/y + y/x = 2 দেওয়া আছে,
ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার কি করব, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের মাথায় স্কোয়ার দিচ্ছি এবং 2 এর মাথায়ও স্কোয়ার দিলাম, অর্থাৎ উভয় পক্ষকেই আমরা বর্গ করলাম। ঠিক আছে, এটা তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, এরপর আমরা কি করব দেখো, এক্স প্লাস ওয়াই মানে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর একটা হয় কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সেই সূত্রটা আমরা লিখছি। ঠিক আছে, এখানে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্সের স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে, মাইনাস দিয়ে প্লাস 4ab মানে 4 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, আর এদিকে 2 এর স্কোয়ার আছে। পরের লাইনে আমরা এই অংশটুকু লিখলাম। এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে কি শুধুমাত্র 4 থাকবে। 4টাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে এসেছি, তো মাইনাস হবে, আর এখানে 2 2 4, তো 4 মাইনাস 4। ঠিক আছে, অর্থাৎ আমাদের কী হলো, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কত, আমাদের 0 হয়েছে। ঠিক আছে, অতএব এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সমান সমান স্কোয়ারে উঠিয়ে দিলি, যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা এদিকে 0 আছে, এটাও আমাদের 0ই হবে। ঠিক আছে, এবার আমরা মানটা বের করবো। এখানে আমাদের এই মানটা বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম। এবার আমরা কি করব, এক্স বাই ওয়াইয়ের মাথায় পুরোটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, আর ওয়াই বাই এক্স এটাকে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আসলে এটা কী লিখবো, এ প্লাস বি আর এ মাইনাস বি, সেই সূত্র আমরা আকারে লিখলাম। ঠিক আছে, এবার এখানে এটার মান কত পেয়েছে আমরা, দেওয়া আছে আমাদের বইয়ে, আমাদের অঙ্কে, সেটা হচ্ছে 2। ঠিক আছে, আর এর মানটা কী দেওয়া আছে, আমরা কত পেয়েছি, 0 পেয়েছি, অর্থাৎ 2 গুণ 0 হবে। ঠিক আছে, 2 ইন্টু 0 মান কত হবে, 2কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের নির্ণয় মান কত হয়ে গেল, এটার মান হচ্ছে 0। ঠিক আছে, পরের প্রশ্ন, এ প্লাস 9 বাই এ সমান 3 হলে এ কিউব প্লাস 27 এর মান নির্ণয় করো। এটাকে আমরা কীভাবে করবো দেখো, এ প্লাস 9 বাই এ সমান 3, এই অংশটুকু আমরা লিখলাম। লেখার পরে আমরা এখানে এটা হচ্ছে এখানে লিখলাম। ঠিক আছে, এটা এ লসক হিসাবে লিখলাম। এবার কি করবো, এই এ আর এ গুণ করতে হবে, এ স্কোয়ার, আর এখানে এ কে আর এই এ ভাগ করলে 1 হয়, তো 1কে 9 দিয়ে গুণ করলে 1 হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 9 হবে, আর এখানে 3। এবার কোনাকুনি গুণ করছি। ঠিক আছে, কোনাকুনি গুণ মানে 3 আর এ হবে, আর এদিকে থাকছে এ স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার এটা 3 এটাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস 3 হবে, আর প্লাস 9 সমান সমান 0 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, এ কিউব প্লাস 27 এটার মানটাকে বের করতে হবে। ঠিক আছে, এ কিউব প্লাস 27টাকে আমরা 3 এর কিউব লিখলাম, তো এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলায় আমরা পেলাম এটাকে। এবার কি করব, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা যে সূত্র সেটা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো সেই সূত্রের আকারে আমরা এটাকে লিখলাম। লেখার পর আমরা কী করবো, এ প্লাস 3, আর এটা হচ্ছে এ স্কোয়ার 3a আর 3 3 9। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এটার মান কত, আমরা 0 পেয়েছি, তো এ প্লাস 3 ইন্টু 0 হবে, এ প্লাস 3কে 0 দিয়ে গুণ করলে কত হয়, 0 হয়, অর্থাৎ এ কিউব প্লাস 27 মান হচ্ছে কত, 0। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর, এখানে সমাধান করতে হবে। 1/3 এক্স মাইনাস 2 প্লাস 1/4 এক্স প্লাস 3 সমান সমান 1/5 এক্স প্লাস 4 প্লাস 15। প্রথমে আমরা অঙ্কটা যেমন দেওয়া আছে তেমন লিখলাম। ঠিক আছে, লেখার পর দেখো এখানে আমরা কী করছি, 1/3 এক্স মাইনাস 2 প্লাস 1/4 এক্স প্লাস 3 এটা লিখলাম। ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা 1/4 এক্স প্লাস 4টাকে বাঁ দিকে নিয়ে আসলাম, আর এদিকে যে 15টা আছে সেটা সমান চিহ্নের আমরা ডান দিকে রাখলাম। এবার গুণগুলো আমরা করছি, অর্থাৎ এখানে লসাগু করতে হবে, যে 3 4 5 এর লসাগু, 3 4 আর 5 এর লসাগু হচ্ছে 60 হবে, 60 হবে। ঠিক আছে, তো 60 আমরা এখানে লিখলাম। এবার এই 60কে 3 দিয়ে ভাগ করবো, 3 20 60 হয়, 20 দিয়ে এক্স গুণ করলে 20x হবে, আর 2কে গুণ করলে 40 হবে, তো -40। এবার 4 দিয়ে 60কে ভাগ করবো, ঠিক আছে, 60কে 4 দিয়ে ভাগ করবো, 4 4 15 60 হয়, অর্থাৎ 15 হবে। 15কে x দিয়ে গুণ করছি, 15x হবে, 3 দিয়ে গুণ করলে 3 5 3 15 45 হবে, প্লাস 15। এবার 5 দিয়ে ভাগ করবো, 60কে কত হবে, 12 হবে। ঠিক আছে, 5 12 60 হয়, 12কে x দিয়ে গুণ করছি আমরা, 12কে 12x হবে। ঠিক আছে, প্লাস 4 12 48 হবে। ঠিক আছে, লিখলাম, ব্র্যাকেটগুলো আমরা দিয়ে রেখেছি। এবার কী করবো, পরের লাইনে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো। ঠিক আছে, ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিয়ে এখানে যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসের পরে কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে এটা প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে। ঠিক আছে, সমান সমান 15 আছে লিখলাম সেটা, আর নিচে 60। এবার আমরা যোগ বিয়োগগুলো করবো। এখানে দেখো 20x আছে, প্লাস 20x, এখানে প্লাস 15x, তো কত হয়, 35x হবে। ঠিক আছে, এই 35x থেকে এখানে আমাদের 12x মাইনাস 12x আছে, তো মাইনাস 12x বাদ যাবে, কত হবে 3, আর 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে। ঠিক আছে, অর্থাৎ কী হবে,
আমাদের 23x হবে, ঠিক আছে। 23x আমরা এখানে লিখলাম। এবার কি আছে, -40 আছে আর +45, তো কত হবে, +5 হবে এটা, ঠিক আছে, +5 হবে। আর -48 আছে, -48, তো মাইনাস এখানে 48 বিয়োগ হবে, তো কী হবে, বিয়োগ করলে 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে আর 4, তো কী হবে, -43 হবে, -43 লিখলাম। আর নিচে হচ্ছে আমাদের কত হচ্ছে 60। এবার আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে, অর্থাৎ এই 60 আর এই 15 গুণ করছি, 90 হয়েছে, 900 হবে, সেটা লিখলাম। আর এখানে আছে 23x -43 আছে, ঠিক আছে, অর্থাৎ 23x সমান -43টা এদিকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 943 হয়ে যাবে। x সমান কী হবে, 943-এর তলায় আমাদের এই যে 23টা ভাগ হয়ে যাবে, তো 943কে আমরা 23 দিয়ে যদি ভাগ করি আমাদের ভাগফল হচ্ছে 41 হবে, অর্থাৎ আমাদের x এর মান কত পাবো, 41, ঠিক আছে। ভাগটা তোমরা করে দেখে নেবে, ঠিক আছে। 900 4 10 3, 943কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, প্রথমে আমাদের কত যাবে, 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 4 দিয়ে, 3 4 12 2, হাতে 1, 4 2 8 একে 9, বিয়োগ করলে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে আর 23, তো 23 একে 23, ঠিক আছে, 2 10 3 23, তো আমাদের উত্তর হচ্ছে 41। সুতরাং x এর মান আমরা কত পেলাম, 41 পেলাম। পরের প্রশ্ন দেখো 4 নম্বর থেকে, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে, 3 নম্বর করে, 3 2 6 নম্বর। এখানে কি দেওয়া আছে, 4-এর 1-এ উৎপাদক বিশ্লেষণ করতে হবে, x³ - 9y³ - 3xy × x - y, এটাকে উৎপাদক করতে হবে। তোমরা প্রথমে অঙ্কটাকে লিখলাম যেভাবে দেওয়া আছে সেভাবেই। তারপরে কি করব, এখানে দেখো, এখানে প্রথম যে এই অংশটা লিখলাম, তারপরে এই -3xy আর x - y এটাকে আমরা গুণ করব, ঠিক আছে, তো কী হবে, 3x² হয়ে যাবে, 3x² + 3xy² হবে, ঠিক আছে। আর এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হবে, ঠিক আছে। পরের লাইনে দেখো কী করবো, x³ লিখলাম, ঠিক আছে, এরপর 3x² এটাকে আগে লিখলাম, তারপর 3xy² লিখলাম, তারপর এটা লিখলাম, ঠিক আছে, 9y²টাকে লিখলাম। এবার পরের লাইনে দেখো, এখানে আমরা x² কমন নিয়েছি, ঠিক আছে। x² যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকবে, শুধুমাত্র x থাকবে এই জায়গাটায়, ঠিক আছে, x³ এর মধ্যে x থাকছে, আর এখানে কি থাকবে, 3y² যেহেতু নিয়ে নিয়েছি তো 3y থাকছে, আর এখানে প্লাস আমরা 3y² কমন নিয়েছি, এখানকার মধ্যে শুধুমাত্র x থাকছে, আর এখানে কি থাকবে, 3 3 9 3y থাকছে, ঠিক আছে। এবার পরের লাইনে আমরা কি করব, x - 3y, যে x - 3y, আর এখানে x - 3yটা কমন নিয়ে নিয়েছি, থাকছে হচ্ছে x² + 3y²। তো আমাদের উৎপাদক হয়ে গেল, দুটি উৎপাদক, এটা বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। নেক্সট 4-এর 2 নম্বর, এখানেও উৎপাদক করতে হবে, x এর মাথায় 4 দেওয়া আছে, পাওয়ারটা 4 - 1, কী করবো, আমরা অঙ্কটাকে লিখলাম, লেখার পর কী হবে, x² তার মাথায় স্কোয়ার দিয়ে এখানে 1 দিলাম, ঠিক আছে, 1-এর মাথায় তোমরা স্কোয়ারও দিতে পারো, ঠিক আছে, অর্থাৎ এটা a² - b² সেই সূত্রের আকারে আমরা পেলাম। তো সেই সূত্র কী হবে, a + b × a - b হবে, এরকম সূত্র আকারে লিখলাম আমরা, ঠিক আছে। পরের লাইনে আমরা কী করবো, এটাকে আবার x² আর 1টাকে আমরা 1² ধরছি, তো কী হবে, x + y × x - y হবে। তো এখানে 3টি উৎপাদক আমরা পেয়ে গেলাম, ওকে। 3 নম্বর থেকে দেওয়া হচ্ছে ভাগ করো, এখানে দেওয়া হচ্ছে 81p⁴ - 1 ভাগ 3p - 1। তো এখানে আমরা অঙ্কটাকে লিখলাম, লেখার পর কি করব, 81টাকে আমরা 9p² তার মাথায় দিলাম স্কোয়ার, তো 2 2 4 হয় এখানে, আর 9 9 81 হবে, ঠিক আছে, -1² তো a² - b² সূত্র আকারে আমরা পেলাম, তো a + b a - b সেই সূত্রতে আমরা এটাকে লিখলাম। লেখার পর কি করব, প্রথম অংশটুকু আমরা যেভাবে আছে, ঠিক আছে, সেভাবে লিখলাম, এই যে এই অংশটুকু, ওকে, 9p² + 1, আর এটাকে কী করবো, 3p এর মাথায় স্কোয়ার -1 এর স্কোয়ার, আবার এটাকে a² - b² সেই সূত্র আকারে পেলাম। তো প্রথম অংশটুকু লিখলাম, আর এটা কী লিখবো আমরা, 3p + 1 × 3p - 1। এখানেও আমরা 3টি উৎপাদক কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের ভাগটা করতে হবে, তো প্রথম যে অংশটা সেই অংশটা আমরা পুরোটা লিখেছি, ভাগ দিয়ে আমরা এই অংশটা লিখলাম, ঠিক আছে। এখানে দেখো 3p - 1 আর ভাগের এদিকে 3p - 1, এই দুটো আমাদের কেটে যাচ্ছে, থাকবে কত, এই অংশটা থেকে যাচ্ছে 9p² + 1 × 3p + 1 এই অংশটা। তো এটা হচ্ছে আমাদের ভাগফল, ওকে। এরপর দেখো 5 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর এখানে দেওয়া আছে। তো 5-এর 1-এ দেওয়া আছে, একটি গ্রন্থাগারে বইয়ের হিসেব দেওয়া হলো, কেন্দ্রীয় মানগুলি নির্ণয় করে পাই চিহ্ন গঠন করো, ঠিক আছে। এখানে দেওয়া আছে বইয়ের প্রকারভেদ, আর বই আছে পার্সেন্টেজে দেওয়া আছে। ছোটো গল্প আছে 40%, উপন্যাস আছে 20%, ভ্রমণের গল্প আছে 5%, কমিক্স আছে 25%, জীবনী আছে 10%, ওকে।
এখান থেকে আমাদের কি করতে হবে, পাই চিত্র গঠন করতে হবে। তো পাই চিত্র গঠন করার জন্য আমাদের কেন্দ্রীয় মানগুলোকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। কেন্দ্রীয় মান নির্ণয় করার জন্য আমরা কি করব, দেখো ছোট গল্প হচ্ছে আমাদের 40% আছে, তো 40% মানে 40/100 কাটাকুটি করলে কত হবে, 2/5 হবে, ঠিক আছে। এই শূন্য শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, সুতরাং 2/5 হচ্ছে, ঠিক আছে। এবার 2/5 কেন্দ্রীয় মান, একটা কেন্দ্রীয় মান টোটাল কত, 360 ডিগ্রি হয়। একটা বৃত্তের যে মান সেটা 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে আমাদের এটা বের করতে হবে। তো 2/5 সঙ্গে 360 ডিগ্রি আমাদের গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে, 5 7 35 আর 1 36, 5 দুগুণ 10, 72 হবে, অর্থাৎ 2 গুণ 72 সমান 144 ডিগ্রি। অর্থাৎ ছোট গল্পের কেন্দ্রীয় মান আমরা কত পেলাম, 144 ডিগ্রি। এইভাবে আমরা উপন্যাসের ক্ষেত্রেও করবো, ঠিক আছে। দেখো উপন্যাসের ক্ষেত্রে 20% আছে, তো 20/100 কাটাকুটি করলে হচ্ছে 105, 1/5, তার সঙ্গে 360 আমরা গুণ করব, ঠিক আছে। এটাকেও হচ্ছে আমাদের যে কাটাকুটি করলে 72 হবে, তো 1 গুণ 72 সমান এটা 72 ডিগ্রি পেলাম উপন্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। কেন্দ্রীয় মান 72 ডিগ্রি। আর ভ্রমণ হচ্ছে 5 ডিগ্রি দেওয়া আছে, 5%, মানে 5/100 কি হবে, 5-এর কাটাকুটি করলে 20 হবে, ঠিক আছে। 5 20 100 মানে 1-এর 20, তো 1-এর 20 সঙ্গে 360 আমাদের কী করতে হবে, গুণ, ঠিক আছে। তো এটা আমরা কেটে দিলাম, আর 2 দিয়ে যদি কাটা হয় কত হবে, 18 হবে, 18 দুগুণে 36, অর্থাৎ 18 ডিগ্রি পেলাম, ঠিক আছে। ভ্রমণের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 18 ডিগ্রি। এরপর দেখা যাচ্ছে কমিক্সের হচ্ছে 25% দেওয়া আছে, তো 25% মানে 25/100, এটা 4 25 100 হবে, অর্থাৎ 1/4। তো 1/4 সঙ্গে আমরা 360 গুণ, ঠিক আছে। তো 360 এটাকে কাটাকুটি করলে কী হবে, 4 9 36 হবে, 4 9 36, অর্থাৎ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কমিক্সের যে আমরা কেন্দ্রীয় কোণ কত পেলাম, 90 ডিগ্রি। এবার হচ্ছে জীবনী আছে 10%, জীবনী 10% আছে, ঠিক আছে, মানে 10/100 হবে। কাটাকুটি করলে কত হবে, 0 0 কেটে গিয়ে 1-এর 10 হবে, 1-এর 10-এর সঙ্গে আমাদের 360 গুণ, 360কে গুণ করলে কাটাকুটি করলে এই 0 0 কেটে যাচ্ছে, তো 36 36, ঠিক আছে, 36 ডিগ্রি। অর্থাৎ জীবনীর এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় কোণের মান কত পেলাম, 36 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার এই যে কোণের মানগুলো আমরা পেলাম 144 ডিগ্রি, 72 ডিগ্রি, 18 ডিগ্রি, 90 ডিগ্রি আর 36 ডিগ্রি, এইগুলোকে আমরা আমাদের একটা বৃত্তের মধ্যে এগুলোকে অঙ্কন করে দেখাতে হবে, ঠিক আছে। তো বৃত্তটা তোমরা কী করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে আগে একটা বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে, সুন্দরভাবে বৃত্ত অঙ্কন করবে। তারপর বৃত্ত অঙ্কন করার পর তোমাদের যে কেন্দ্র, এই যে এখানে কেন্দ্র তোমরা পেয়েছো, ঠিক আছে, স্কেলের সাহায্যে এরকম যে কোনো একটা ব্যাসার্ধ তোমরা অঙ্কন করে নেবে, ঠিক আছে। প্রথমে আমাদের কী আছে, ছোটো 144 ডিগ্রি, ওকে। এই যে প্রথমে এই দাগটা তোমরা যে কোনো একটা, এই দাগটা আমরা যেমন এই দাগটা তোমরা আঁকবে, ঠিক আছে। এটা আঁকার পর এখানটায় চাঁদাটা বসিয়ে এখানে 144 ডিগ্রিটা দেখবে এখানটায় হবে, এখানটায় ফোঁটা দিয়ে নিয়ে এই 144 ডিগ্রি কোণটা প্রথমে এঁকে নেবে চাঁদার সাহায্যে, ঠিক আছে। তাহলে এটা ছোট গল্পের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে, এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি হবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে চাঁদাটা বসিয়ে এখানে জীবনী উপন্যাস আছে, ঠিক আছে, উপন্যাস আমাদের এখানে করেছে, ঠিক আছে। এই যে এদিকে তোমরা 20 ডিগ্রি কোণ অঙ্কন, 72 ডিগ্রি আছে, ঠিক আছে, 72 ডিগ্রি, এখানে 72 ডিগ্রি কোণটা অঙ্কন করবে, ঠিক আছে, এই অংশতে। তারপর এটা হয়ে যায় উপন্যাসের ক্ষেত্রে। এরপর ভ্রমণের ক্ষেত্রে আছে কত, 18 ডিগ্রি, এখানে চাঁদা বসিয়ে এখানে 18 ডিগ্রি কোণটা অঙ্কন করবে, এটা হবে ভ্রমণের ক্ষেত্রে। তারপর কমিক্সের ক্ষেত্রে আছে কত ডিগ্রি, আমাদের 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এখানে এই কোণটা 90 ডিগ্রি আঁকবে। তারপর এটা অটোমেটিক আমাদের 36 ডিগ্রি, কিন্তু অটোমেটিক 36 ডিগ্রি হয়ে যাবে। তো এরকম করে চাঁদার সাহায্যে তোমরা এই অঙ্কনটা কিন্তু কোণগুলো এভাবে অঙ্কন করে দেখাবে পায়ের চিত্রটা, ঠিক আছে। নেক্সট আর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো 5-এর 2 নম্বর দেখো, তোমাদের পাড়ার দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা দেওয়া হলো, এই তথ্যটির পায়ের চিত্র তৈরি করুন। এখানে জিনিস দেওয়া আছে সাধারণ পাউরুটি, মূল্য হচ্ছে 320 টাকা, স্লাইস পাউরুটির 100 টাকা, কেক দেওয়া আছে 160 টাকা, বিস্কুট হচ্ছে 140 টাকা। এখান থেকে আমাদের কি বলা হয়েছে, পায়ের চিত্র তৈরি করতে হবে। তো ওই একদিনে ওই দোকানে, অর্থাৎ একদিনে মোট যে জিনিস বিক্রি হয় সেগুলো কত, 360 প্লাস 100 প্লাস 160 আর 140 সমান 720 টাকার জিনিস টোটাল বিক্রি হয়েছে একদিনে, ঠিক আছে। এবার সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে কত, সাধারণ পাউরুটি 360টা বিক্রি হয়েছে 720টার মধ্যে। তো 720 থেকে এটা আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। কাটাকুটি করলে কত হবে, 0 0 কেটে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 8 দিয়ে কাটাকুটি হবে, তো 8 4 8 32 আর 8 9 72, অর্থাৎ 4-এর 9 অংশ হবে, ঠিক আছে। এবার অতএব সাধারণ পাউরুটি বিক্রির যে বৃত্তকলার কেন্দ্রীয় মান, সেখানে আমাদের কী করতে হবে, 360 দেখুন, তো 4 9 36 হবে, 4 4 16, অর্থাৎ 160 ডিগ্রি হবে, ঠিক আছে, পাউরুটির ক্ষেত্রে, সাধারণ পাউরুটির ক্ষেত্রে। এভাবে আমাদের পরেরগুলোও করতে হবে, ঠিক আছে। স্লাইস পাউরুটি, এখানে আমাদের কী হবে, 720-র মধ্যে 100টা,
কাটাকুটি করে দেবে। এখানে 5 হবে কত, 5 এর 36। দেখো 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 36 দুগুণে 72 হয়, অর্থাৎ 5 এর 36 হবে। এবার এটার কেন্দ্রীয় কোণের যে মান সেটা বের করতে হবে, 360 দিয়ে গুণ করতে হবে। লিখবে কি, স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান হচ্ছে 360 গুণ 5 এর 36। এটাকেও কাটাকুটি করবে, 36 থেকে 36, 5 10 50, 50 ডিগ্রি পেলাম, ঠিক আছে, স্লাইস পাউরুটির ক্ষেত্রে। এরপর কেক বিক্রি হয়েছে কত, 720-র মধ্যে 160টা, এখানে কাটাকুটি করবে, ঠিক আছে। তারপর 8 দিয়ে কাটবে, 8 দুগুণে 16, আর 8 9 হচ্ছে 72, অর্থাৎ 2 এর 9 হবে, ঠিক আছে, 2 এর 9 অংশ বিক্রি হয়েছে। এবার কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান 360 দিয়ে 2 এর 9কে গুণ করতে হবে, এটা কাটাকুটি করবে, 4 9 36 হবে, আর শূন্যটা বসে যাবে, তো 4 দুগুণে 8, অর্থাৎ 40 দুগুণে 80, এটা পেয়ে গেলাম 80 ডিগ্রি কেকের বৃত্তকলার কেন্দ্রীয় মান। এরপর হচ্ছে বিস্কুট হচ্ছে 720টার মধ্যে বিস্কুট কত বিক্রি হয়েছে, 140, এটাকেও কাটাকুটি করতে হবে, 0 0 কেটে দেবে, তারপর 2 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, এটা 36 দুগুণে 32, তো 7 এর 36 হবে। এবার এর কেন্দ্রীয় মানটা বের করতে হবে, বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় মান 360 গুণ 7 এর 36, এটাকে কাটাকুটি করবে, 36 থেকে 36, আর শূন্যটা বসিয়ে দেবে, 7 10 70 হচ্ছে, ঠিক আছে। এবার তো আমরা এই কোণগুলো কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে কত পেয়েছি, 160, তারপর 50, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 70 ডিগ্রি। এবার এই কোণগুলোকে আমাদের বৃত্তের মধ্যে অঙ্কন করে দেখাতে হবে। প্রথমে আগের মধ্যে তোমরা বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে, কম্পাসের সাহায্যে। তারপর প্রথম হচ্ছে যে সাধারণ পাউরুটি 160 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করতে হবে, ঠিক আছে। এরকম করে প্রথমে একটা আগে এখানে এই ব্যাসার্ধটা অঙ্কন করে এখানে চাঁদার সাহায্যে এই 160 ডিগ্রি কোণ প্রথমে আঁকবে, এটা সাধারণ পাউরুটির ক্ষেত্রে হয়ে গেল। এরপর হচ্ছে স্লাইস পাউরুটির, এখানে স্লাইস পাউরুটির 50 ডিগ্রি কোণ হবে, এখানে 50 ডিগ্রি কোণটা এঁকে দেবে। তারপরে এখানে 80 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে, ঠিক আছে, কেকের বৃত্তকলার, ঠিক আছে, কেক। আর এখানে বিস্কুটের হচ্ছে 70 ডিগ্রি, অটোমেটিক 70 ডিগ্রি কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে, এই পাই চিত্রটিকে। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের পরীক্ষায় করতে হবে। এরপর দেখো 6 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4 নম্বর করে, 4 একে 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে 6 এর 1-এ, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 30 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট, কেবলমাত্র অঙ্ক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দুটি সন্নিহিত কোণ আঁকতে বলা হয়েছে, একটা হবে 30 ডিগ্রি আর অপর কোণটা হবে 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে, এরকম একটি সন্নিহিত কোণ আঁকতে হবে। তো চলো আমরা এই কোণটা কীভাবে আঁকতে হয় সেটা দেখে নিই। তো এখানে আমাদের বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ আঁকতে হবে, যার একটা হচ্ছে 30 ডিগ্রি এবং অপর কোণের মান হবে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম। ওকে, তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে আগে যে কোনো একটি সরলরেখা আমরা অঙ্কন করব, স্কেলের সাহায্যে এরকম একটি সরলরেখা অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কম্পাসটা নেব, ঠিক আছে, এবং কম্পাসটা নিয়ে আমরা জাস্ট এখানটায় বসাবো, ঠিক আছে। কম্পাসের মাপটা তোমরা এরকম নেবে, ঠিক আছে, এই জাস্ট এইটুকু মাপটাই নেবে। এরকম মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা এরকম একটি বৃত্তচাপ আগে এভাবে অঙ্কন করে নেব, ঠিক আছে। এরকম একটা বৃত্তচাপ আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নেব, ঠিক আছে। এবার চাপটা আমরা ওই সেম চাপই রাখবো, সেম চাপটা রেখে আমরা এইটা কম্পাসটা এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। এবার মাপটা কিন্তু আমরা সরাবো না, একই মাপ রাখবো, একই মাপ রাখার পর আমরা কম্পাসটা এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসিয়ে আমরা এখানে আরেকটা চাপ কিন্তু এভাবে কাটবো, ঠিক আছে। এই সম্পূর্ণ চাপ একটা কেটে নেব এবং এখানে আরেকটু এটা এদিকে বাড়িয়ে নেব, ঠিক আছে। এবার চাপটাকে আমরা এবার কী করবো, কম্পাসটাকে আমরা জাস্ট নিয়ে এসে এখানটায় বসাবো, ঠিক আছে। যেখানে আমরা চাপটা কাটলো এই যে এই জায়গায় বসাবো, এখানে বসিয়ে আমরা এখানে চাপটা একটা কেটে দেবো, ঠিক আছে। দেখো এবার আমরা কি করব, এটা কাটার পর আমরা যে এই অংশ আর এই অংশ যুক্ত করব এবং এই অংশ থেকে এই অংশটাকে যুক্ত করে এদিকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যেটা অঙ্কে আমাদের বলা হয়েছে অঙ্কন করার জন্য সেটা কিন্তু আমাদের অঙ্কন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা রেখাংশ দুটি আগে অঙ্কন করে নিই। তো দেখো এই রেখা দুটি আমরা এঁকে নিলাম। এবার দেখো এখানে আমাদের কোন এখানে আমাদের অঙ্কিত হলো, এখানে এই যে অংশটুকু এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ এবং এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তো অঙ্কে আমাদের কি বলা হয়েছে, একটা 30 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে সন্নিহিত কোণ এবং একটা 0 থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম। তো সেক্ষেত্রে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, তোমরা এটা চাঁদার সাহায্যে কিন্তু মেপে দেখে নিতে পারো। দেখো এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। ওকে, প্রথম যে এই যে কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। আর এই যে কোণ এই কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, 60 থেকে 70 80 90, ঠিক আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। ওকে, তো দেখো এইভাবে দুটি কোণ আমরা অঙ্কন করলাম। তো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, এখানে তোমরা এভাবে লিখে দিতে পারো 30 ডিগ্রি।
আর এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। এবং কোণটার একটা নাম দেবে, এখানে আমরা জাস্ট নাম দিচ্ছি এ, এখানে দিলাম বি, এটা দিলাম সি, আর এখানে দিচ্ছি ডি, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমরা এই অঙ্কনটিকে করলাম। এরপর দেখো 6-এর 2 নম্বর দাগে একটি রম্বস আর ও এ ডি আঁকো, যার আর এ সমান 8 সেন্টিমিটার ও ও ডি সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে অঙ্কন করে দেখাতে হবে। তো চলো দেখি আমরা এটাকে কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখে নিই। তো এখানে বলা হয়েছে একটি রম্বস আর ও এ ডি আঁকো, যার আর এ সমান 8 সেন্টিমিটার এবং ও ডি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো প্রথমে আমরা আগে এই সরলরেখা দুটি অঙ্কন করব। আর এ দেওয়া আছে 8 সেন্টিমিটার, তো 8 সেন্টিমিটার একটি সরলরেখা আগে আমি এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে। 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার একটি সরলরেখা। তার নিচে আমি 6 সেন্টিমিটার সরলরেখাটা আঁকবো, ঠিক আছে। এটা হচ্ছে এর মাপ কি দেওয়া আছে আর এ, তো নামটাও আমি এখানে লিখে নিলাম। এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এ এবং মাপটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার একটি সরলরেখা আমাদের আঁকতে হবে 6 সেন্টিমিটারের, ঠিক আছে। তো এখানে আমি একটা 6 সেন্টিমিটার সরলরেখা আঁকছি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার একটি সরলরেখা এঁকে নিলাম, ওকে। এবং এর নামটা কী দেওয়া আছে, এটা হচ্ছে ও ডি, তো আমি এখানে নাম দিচ্ছি ও এবং এখানে দিলাম ডি, এবং এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার সরলরেখা, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রথমে একটি বড় একটি সরলরেখা আগে অঙ্কন করে নেব স্কেলের সাহায্যে। তো এখানে এরকম একটি সরলরেখা আমি আঁকলাম। আঁকার পরে প্রথমে আমাদের যে 8 সেন্টিমিটার সরলরেখাটা দেওয়া আছে, ঠিক আছে, ওই 8 সেন্টিমিটারটা আমি 8 সেন্টিমিটারের মাপটা এখান থেকে আমি নেব, ঠিক আছে। কম্পাসের সাহায্যে এটা কেটে নেব। তারপর দেখো মাপটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে, এটা নিলাম। এবার আমরা এই অংশে এসে এখানটা বসাবো, কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে এই 8 সেন্টিমিটার এটা আমি কেটে নিলাম, ঠিক আছে। দেখো এরপর আমি কি করব, এই যে সরলরেখাটা যেটা আমি কাটলাম এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করব, সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। যেহেতু রম্বসের যে কর্ণ তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং পরস্পরকে কি লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। তো এটা করার জন্য আমি কি করব, কম্পাসটা এখানে বসাবো এবং এর অর্ধেকের বেশি মাপটা নেব। অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিকে দুটি চাপ আমি আঁকবো, ঠিক আছে। যেমন এদিকে একটা চাপ কাটবো, ওকে, এদিকে একটা চাপ কাটলাম, আর ওই সেম মাপ নিয়ে আমি এই দিকেও একটা চাপ কাটবো, ঠিক আছে। এইদিকে একটা চাপ কাটবো। এবার মাপটা আমি একই রাখবো, একই রাখার পর জাস্ট এখানে এসে বসাবো কম্পাসটাকে, এখানে বসিয়ে আমি যে চাপ দুটো আগে কাটলাম ওই চাপ দুটোকে এখানে আমি কেটে দেবো, ঠিক আছে। এই চাপটাকে এখানে কাটলাম, আর আগের যে চাপটা রয়েছে, যে চাপটা সেটাকে আমি এখানে এসে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে সরলরেখাটা আমাদের 2 ভাগে ভাগ হবে এবং এটার নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। এটা হচ্ছে এ এবং এর মাপটা কত, 8 সেন্টিমিটার, যেটা আমরা কেটে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে 8 সেন্টিমিটারের মাপ, ঠিক আছে। চলো এবার আমাদের কি করতে হবে, দেখো এটা আমরা যুক্ত করব। যুক্ত করার আগে আরেকটা জিনিস আমি করে নেব, এই যে ও ডি এই সরলরেখাটাকে আমাদের কি করতে হবে, একেও আমাদের দুটি ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে। সেটা করার জন্য দেখো আমি কি করব, কম্পাসটাকে নেব, কম্পাসটা নিয়ে জাস্ট আমি প্রথমে ডিতেই বসাচ্ছি, এখানে বসিয়ে এর অর্ধেকের বেশি আমি মাপটা নেব, ঠিক আছে। অর্ধেকের বেশি মাপটা নিলাম, অর্ধেকের বেশি মাপটা নিয়ে আমি দুদিকে চাপ কাটবো, এদিকে একটা চাপ কেটে নেব, ঠিক আছে। এবার ওই চাপটা সেম চাপটা রাখবো, দেখে আমি এই দিকে একটা চাপ কাটবো, ঠিক আছে। এখানেও একটা চাপ আমি এভাবে কেটে নিলাম। এবার আমি ওটা নিয়ে গিয়ে এই ওতে বসাবো, ওতে বসিয়ে ওই সেম চাপই রাখবো। রাখার পর আমি আগের যে চাপ দুটো আমি পেলাম সেই দুটোকে আমি কাটবো, ঠিক আছে। যেমন এটা দেখো, এটাকে আমি এই চাপটাকে এখানে কাটলাম, তো দেখো এই চাপটাকে আমরা এখানে একটা কেটেছে এবং এখানে একটা কেটেছে, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে ওডি সরলরেখাটা আমি ভাগ করলাম দুটো ভাগে, ঠিক আছে। তো এই লাইনটা কাটবো আর এই লাইনটা কেটে নেব, ঠিক আছে, লাইন দুটো কেটে নেব। তো এই লাইনটা আমি টানলাম, ঠিক আছে, অর্থাৎ ওডি এই সরলরেখাটা আমাদের দুটি ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, কম্পাসটা আমরা নেব, ঠিক আছে, নিয়ে আমরা যে ওতে এই যে এই বিন্দুতে বসাবো যেখানে আমাদের এর ছেদ 2 ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, এই ও ডি এই মাপটা নেব, ঠিক আছে। ও ডি এই মাপটা আমরা নেব, মাপটা নিয়ে আমি এখানটা বসাবো, যেখানে ছেদ করেছে আমাদের এখানে বসাবো।
এখানে বসিয়ে এর দুদিকে আমি কেটে দেবো, ঠিক আছে। এখানে একটা কাটলাম এবং এদিকে এই সরলরেখাটি আমাকে এদিকে একটা কাটবো, ঠিক আছে। এখানে এদিকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, এই সরলরেখাটিকে আমরা কী করবো, এই যে 6 সেন্টিমিটার সরলরেখা এটা 2 ভাগে ভাগ করি, এদিকে 3 সেন্টিমিটার এদিকে 3 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমি এখানে 3 সেন্টিমিটার নিলাম, এখানে 3 সেন্টিমিটার নিলাম, অর্থাৎ 6 সেন্টিমিটার হয়ে গেল ওডি, এটা আমাদের ওডি বাহু হয়ে গেল। এবার আমরা কী করবো, এই যে আর এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি, এটা এখানে আর হয়েছে এখানে ও হবে, এখানে আমাদের হবে এই যে ছেদ করেছে এটার নাম হবে আমাদের ও, এবং এখানটা আমার নাম দিতে হবে আমাদের ডি, ঠিক আছে। এবার আমাকে আর ও আর এই যে এ ডি আর আর ডি এগুলোকে আমাদের কী করতে হবে, যুক্ত করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এবার লাইনগুলো কিন্তু টেনে দিয়েছি। তাহলে দেখো আমরা কি পেলাম, এখানে আর এ এটা আমরা 8 সেমি নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে যে এই যে ও ডি এই সরলরেখাটা আমাদের কত হলো, এটা হয়ে গেল আমাদের 6 সেন্টিমিটার সরলরেখা, ঠিক আছে। যেহেতু এদিকে 3 সেন্টিমিটার নিয়েছি, এদিকে 3 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে। তাহলে আর ও এ ডি আমাদের যেটা সামুদ্রিক অঙ্কন করতে বলা হয়েছিল, এই যে আর ও এ আর ডি এই সরলরেখাটা আমরা অঙ্কন করলাম, ঠিক আছে। এই রম্বসটা এবং এর আর এ আমরা কত অঙ্কন করেছি, 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর এ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আর আমাদের ও ডি এটার মান হতে ওডি এটা সমান হচ্ছে কত, 6 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটার। তো এরকমভাবে কিন্তু তোমরা এই রম্বসটিকে অঙ্কন করবে। এবং এখানে আমরা লিখছি দেখো, একটি রম্বস আর ও এ ডি অঙ্কন করলাম, যার আর এ সমান 8 সেন্টিমিটার এবং ও ডি সমান 6 সেন্টিমিটার। ওকে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অর্থাৎ এখানে যে সমস্ত অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, সমস্ত অঙ্কগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্ক রয়েছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু এবং বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।